আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অর্থ ঋণ আইন। পুরো বিষয় নিয়ে আলোচনায় আজকে আমাদের সাথে আছে অ্যাডভোকেট রুহুল আমিন, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অর্থ ঋণ আইন। আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হলো, এই আইনটি দ্বারা কারা মামলা করতে পারে? এই বিষয়ে একটু আমাকে ডিটেলস বলবেন। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আইনটি হচ্ছে অর্থ ঋণ আদালত আইন 2003। তার পূর্বে একটি আইন ছিল অর্থ ঋণ আদালত আইন 1990। 1990 সালের আইনকে সংশোধন করে কিছু ধারা সংশোধন করে 2003 সালে প্রণয়ন করা হয়েছে। 2003 সালে প্রণয়ন করা ওই আইনটির উদ্দেশ্য হচ্ছে যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে তাদের ঋণ খেলাপি ঋণ দ্রুত সময় আদায় করতে পারে। এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এবং আপনি একটি প্রশ্ন করেছেন যে এই আইনে কারা মামলা দায়ের করতে পারবে। এখানে 2-এর কোতে 2003 সালের অর্থ ঋণ 2003-এ 3-এর 2-এর ক দ্বারায় যে বলা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠান বলতে এখানে বোঝানো হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সকল ব্যাংক রয়েছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠিত আইন 1993 সালের আইন অনুসারে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আর্থিক প্রতিষ্ঠান গণ্য করা হবে এবং তারা এই আইনের আওতায় মামলা দায়ের করতে পারবে। আর এই মামলার প্রসিডিউরটা কি? আমি কি মামলাটি আদালতে যেয়ে প্রেরণ করব নাকি থানায় যেয়ে প্রেরণ করব? এই মামলাটিতে কসি সিভিল কসি ক্রিমিনাল, সেহেতু মামলাটি যেহেতু অর্থ ঋণ আদালতের মামলা, এটি সিভিল নেচারে দায়ের করতে হয় এবং সেটা আদালতে দায়ের করতে হয়। মানে এটা আদালতের মাধ্যমে আমি মামলাটি দায়ের করব। জি। আর এই মামলার বাদী কে হতে পারে? আপনি যে বললেন যে আর্থিক প্রতিষ্ঠান বলতে যে বললেন যে ব্যাংক, তারপরে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা আছে, জি মানে তাদের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে তারপরে মামলার বাদী। জি 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 এই সিস্টেমে কি এটা করা হয় মামলাটি? এটা হচ্ছে সিস্টেম, সেটা হচ্ছে ব্যাংক তো নিজস্ব সরাসরি আসে না, ব্যাংক তার প্রতিনিধির মাধ্যমে মামলাটি বিজ্ঞতা দায়ের করে থাকে। আর মামলার যে আপনি ফার্স্টে বললেন যে মানে আদালতের মাধ্যমে প্রেরণ করতে হয়, এবং এটি আমি যতটুকু জানি যে আদালত তো অনেক প্রকারের আছে। এটা এখন আমি কোন আদালতে প্রেরণ করব মামলাটি? এই আদালতে এটিও 2003 সালের অর্থ ঋণ আদালত আইন 2003-এ সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে অর্থ ঋণ আদালত আইন থাকবে। যে জায়গায় অর্থ ঋণ আদালত আইন অর্থ ঋণ আদালত থাকবে না, সেখানে যোগ্য জেলা জজ, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো জজ, জেলা জজ সেই মামলাটি আদালত পরিচালনা করতে পারে, মানে সরাসরি আমলে নিতে পারে মামলাটি। আর আপনার কাছে আমার পরবর্তী যে কোশ্চেনটি ছিল যে এই মামলাটি যে বিবাদী সে কি কোন ব্যক্তি হতে পারে? জি, বিবাদী হচ্ছে আমরা যখন দেখি যে একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন যে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহীতা যাকে আমরা বলি প্রিন্সিপাল বড়োয়ার, সে তাকে বিবাদী করতে পারে এবং পাশাপাশি ওই বড়োয়ারের পক্ষ থেকে, প্রিন্সিপাল বড়োয়ারের পক্ষ থেকে 2 থেকে 3 জন গ্যারান্টর থাকতে পারে, পার্সোনাল গ্যারান্টর থাকতে পারে, তাদেরকেও বিবাদী অন্তর্ভুক্ত করা যায়। আপনার কাছে আমার আরেকটা জানার বিষয় যে আপনি যে বললেন যে গ্যারান্টর থাকতে পারে, এখন দেখা গেল আমি ব্যাংকে থেকে টাকা তুললাম, মানে টাকা ঋণ নিলাম। জি। এখন ঋণ নেওয়ার ক্ষেত্রে তো আমার গ্যারান্টর লাগে, দেখা গেল আমি টাকাটি দিতে পারলাম না, তাহলে কি পুরোটা দায় কি আমার গ্যারান্টরের উপরেও কি সেম ম্যাটার হবে নাকি তার একটু মানে তার উপরে যেই অ্যাকশনটা সেটা কম হবে মামলার ক্ষেত্রে? জি, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন এবং যোগ্য প্রশ্ন করেছেন। আমরা যখন বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করি, তখন আমাদের কাছে প্রায় এই সমস্যাটা আসে যে গ্যারান্টরদের সমস্যা আসে। দেখা যায় প্রিন্সিপাল বড়োয়ার ঋণ গ্রহণ করার পর সে চলে গেছে, অনর্থ চলে গেছে, অন্য কোথাও চলে গেছে। পরবর্তীতে মামলা দায়েরের পর যখন সমন আসে, তখন দেখা যায় যে গ্যারান্টরের কাছে আসে, ওয়ারেন্ট আসলে গ্যারান্টরের কাছে আসে, তখন গ্যারান্টরদের আসলে করণীয় কী থাকে, এটা একটি বিষয় এখানে আছে। তো এই মামলাতে দেখা যায় যে গ্যারান্টরদের যে দায় এবং প্রিন্সিপালের দায় সমান দায় থাকে। এটা উচ্চ আদালতে অনেক আমাদের নজির আছে যে গ্যারান্টরও সমান দায়ী হিসাবে থাকবে। মানে যে বিবাদী হিসাবে টাকাটা নিয়েছে আর যাকে গ্যারান্টর দিয়েছে, মানে তারা সমান হিসাবে বিবেচিত হবে, সমান দায়ী হবে, বিবেচিত হবে। আর আপনার কাছে আমার পরবর্তী যে কোশ্চেনটা, এই যে বললেন যে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান তারা যে মামলা বাদী হয়ে মামলাটা করলো, এখন প্রসিডিওর পরবর্তী প্রথম যে আমি মামলাটা করলাম, তার দেখা গেল আদালতে শুনানি হলো, গ্রহণ করলো, আমার পরবর্তী পদক্ষেপটা কি হবে? যে আমি বিষয়টা একটু শুরু থেকে বলছি যে যখন একটি দেওয়ান অর্থ ঋণ আদালত আইন 2003 অনুসারে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান বাদী হয়ে যখন কোনো মামলা দায়ের করে, তখন শুরুটা
সিপিসি অনুসারে আমরা যেগুলো দেখলাম যে সিভিল প্রসিডিউর অনুসারে তারা প্রায় দায়ের করে থাকে, সেটা হচ্ছে যে বিচার পদ্ধতি যে 6 ধারায় বলা হয়েছে, অর্থ আদালতের 6 ধারায় বলা হয়েছে যে একটি আর্জি দাখিলের মাধ্যমে সাথে অ্যাফিডেভিট সহকারে এবং অ্যাডভোলিয়াম কোর্ট ফি দিয়ে আপনার মোকদ্দমাটি দায়ের করতে হবে এবং তার সাথে সংযুক্ত করতে হবে তার আর্থিক প্রতিষ্ঠান থেকে লোনকৃত যত যাবতীয় কাগজপত্র সেদিন মামলার দায়েরের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আর্জি দাখিলের পরবর্তী ধাপে যখন আসি আমরা দেখি যে সেটা হচ্ছে সমন জারি করতে হবে। সেটাও কর্তৃন আদালত আইনের 7 ধারায় বলা হয়েছে কীভাবে সমন জারি হবে, সমন জারির প্রসিডিউরটা বলা হয়েছে এবং এখানেও সমন জারির পরে সমন জারি হয়ে যদি ফেরত আসে তখন বিবাদীগণ সেখানে মামলার কন্টেস্ট করতে চাই, তারা লিখিত জবাবের মাধ্যমে তারা কন্টেস্ট করতে পারবে। মানে তাদের ওই ওয়েটা আছে যে আমি লিখিত জবাব দিতে পারবো যে আমি কি কারণে টাকা নিয়েছি বা কি কারণে রয়েছে লেট হচ্ছে। জি, এখন লিখিত জবাবের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা যখন বিবাদী পক্ষে যখন দায়ী পক্ষে যখন আমরা মামলা পরিচালনা করি তখন আমরা প্রায়ই আমরা যত যে সময়টা দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় সেই সময় 40 দিনের কথা বলা হয়েছে, যে 40 দিনের ভিতরে আদালতে জানা পড়ে 40 দিনের ভিতরে আমরা কী করতে হবে, লিখিত জবাব দাখিল করতে হবে। কোনো কারণে আমরা যদি সময় আদালতের কাছে আমরা লিখিত জবাবের জন্য আমরা সময় চেয়ে থাকি তখন বিজ্ঞ সন্তুষ্ট হয় তার 20 দিনের অনূর্ধ্ব 20 দিনের একটি সময় দেয়, সাথে অনূর্ধ্ব 2000 থেকে অনূর্ধ্ব 5000 টাকা মতো একটা কস্ট দাখিল করতে পারে আদালত, তার সাপেক্ষে আদালত আমার সেই সময়ের আবেদন মঞ্জুর করতে পারে লিখিত জবাবে। আচ্ছা, আর আবার পরবর্তী আপনার কাছে জানার বিষয় ছিল যে এই যে বললেন যে বিবাদী লিখিত জবাব দিল মানে সে মামলা তখন এফআইআর হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মামলা আমি করলাম যে ব্যক্তির নামে তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ঠিকানাও পাওয়া যাচ্ছে না, ইভেন কি গ্যারান্টর যারা তাদেরও পাওয়া যাচ্ছে না। আপনি যেটা ফার্স্টে বললেন যে কারণ গ্যারান্টরও তো সেম দায় হিসাবেই হবে, যদি সেক্ষেত্রে করণীয় কী হতে পারে? দেখা গেল পাওয়া গেল না তাদেরকে, যে অ্যাড্রেসগুলো দিল সেই অ্যাড্রেসে তারা নেই, সমন পাঠালো কিন্তু তাকে পেল না, তার পরবর্তী পদক্ষেপটা কী হতে পারে? এখানে যখন দেখা যায় যে এই মামলায় কোনো পার্টি কন্টেস্ট করলো না, দায়ী কাউ গ্যারান্টরও আসলো না এবং মূল যে প্রিন্সিপাল বড়োর সেও মামলাতে এপিআর হলো না, তখন বিজ্ঞত সন্তুষ্ট হয়ে তাদের যে যাবতীয় যে কাগজপত্র তারা দাখিল করেছে বাদী আর্জির সাথে সেগুলো বিবেচনায় আদালত তার একতরফা ডিগ্রি দিতে পারে, আমরা এক্সপার্টি ডিগ্রি বলি। মামলাটা একতরফা সব কিছু হয়ে যাবে, একতরফা হয়ে যাবে, মানে ওই কোর্টের যে প্রসিডিউরটা আছে তারা সেটা মেনটেন করবে যে যেখানে বিবাদীকে পাওয়া যাচ্ছে না এবং তার যে গ্যারান্টর তাদেরও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এটা একতরফা হিসাবে গণ্য হবে, সেক্ষেত্রে আদালত এক্সপার্টি ডিগ্রি দিতে পারে। এখন আরেকটি বিষয় দর্শকদের মধ্যে বলে রাখি, সেটা হচ্ছে যে কখনো আর্থিক প্রতিষ্ঠানে যে আমরা অনেক সময় সিভিল প্রসিডিউরে এটা দেখি যে বাদী এবং বিবাদীর গড় হাজিরে মামলার একটা রেজাল্ট আসে বিজ্ঞ আদালতে, কিন্তু এই বর্তমান আদালত 2003 অনুসারে দেখা যায় যে যদি কখনো আর্থিক প্রতিষ্ঠান বা বাদী পক্ষ যখন আদালতের অনুপস্থিতির কারণে কখনো মামলা খারিজ হবে না, এই অর্থঋণ মোকদ্দমা বাদীর অনুপস্থিতিতে এবং আর্থিক প্রতিষ্ঠান অনুপস্থিতিতে মোকদ্দমা খারিজ হয় না। সেক্ষেত্রে করণীয়টা কি? মানে আপনি যেটা বললেন যে বাদীর মামলা কোনো খারিজ হয় না, মানে আমি তো যতটুকু জানি যে আদালতে যদি বাদী ঠিকমতো হাজিরা প্রদান না করে সেক্ষেত্রে কিন্তু মামলা খারিজ করে দেয় আদালত, সিভিল হোক আর ক্রিমিনাল। আর্থিক প্রতিষ্ঠানে এই আইনের এটাই একটা সুবিধা, যেহেতু আইনটা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায়ের দ্রুততম ঋণ আদায়ের জন্য সেই আইনটি প্রণয়ন করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের সুবিধার্থে, সেই তো আর্থিক প্রতিষ্ঠান এই মামলায় তার যে বাদীগণ যদি কাগজপত্র দাখিল করার পর যদি আদালতে নাও আসে তাও মামলাটি খারিজ হবে না, মামলাটি চলমান থাকবে এবং বিজ্ঞ আদালত সেই কাগজাদি পর্যালোচনা করে তিনি ডিগ্রি প্রদান করতে পারে না। এটা দেখা গেলো আপনি যেটা বললেন যে এটা তো অনেক বছরও হলো, দেখা গেল বাদীর কোনো খবর নেই, তাহলে কি এটা মামলাটা চলতেই থাকবে? মামলা চলমান থাকবে, মানে কোনোই হবে না, হয়তো তাদেরকে নোটিশ দিবে কেন আসা হচ্ছে না এরকম কিছু? না, এখানে বাদী যেহেতু কাগজপত্র দাখিল করেছে, না বাদী মানে তো আমি বুঝাচ্ছি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু তখন তো দেখা গেল বাদী অনেক ডেট আসছে না, কিন্তু সেক্ষেত্রে কি মানে আদালত কি ব্যাংককে চিঠি পাঠাতে পারে? আমরা একটা বিষয় এই আইনের মতো আমরা দেখতে পাই যে আর্থিক প্রতিষ্ঠান যদি কখনো তার মামলা পরিচালনাতে ব্যাহত হয়, নিয়মিত কোর্টে তারা আসছে না, মামলা চালা অনগ্রহ প্রকাশ করছে, তাহলে আদালত বাদী পক্ষে বিবাদী পক্ষে বা দায়িত্বের পক্ষে ডিগ্রি প্রদান করতে পারে, মানে বিবাদীর পক্ষে রায় দিতে পারে না, মানে এটা হলো সিস্টেম। ডিগ্রিটা এমন নয় যে ডিগ্রিটা শুধুমাত্র যে দায়িত্বের পক্ষে যে বিপক্ষে যাবে তার, যদি বিবাদী যখন বিবাদী বা বাদী বা আর্থিক প্রতিষ্ঠান যখন মামলাতে এপিআর হবে না
তারা কন্টেস্ট করেও যদি তারা হেরে যায়, তার বিপক্ষে কী হতে পারে, একটা ডিগ্রি হতে পারে। কিন্তু যে আমি আপনাকে প্রথমে যেটা কোশ্চেন করলাম যে যদি বিবাদীও না আসলো, আমি দেখা গেল বাদী, আমি মামলা ফাইলিং করে হয়তো 1-2 ডেট আসলাম, পরে আর আসলাম না, এখন বিবাদীকেও পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রটা কি হবে? যে বাদীও বিজ্ঞতা আসলো না, বিবাদীও আসতেছে না, মানে এক ডেটও সে অ্যাফেয়ার হয়নি। না, তাহলে সেক্ষেত্রে যদি আদালত তাকে একটা নোটিশ করতে পারে, ব্যাংক কর্তৃপক্ষকে অথবা কারণ দর্শানোর একটা নোটিশ করতে পারে, তারপরে না আসলে মামলাটি হয়তো ডিসমিস হয়ে যাবে বা অ্যাভয়েড হয়ে যেতে পারে। মানে তাদেরকে নোটিশের মাধ্যমে এটা জানাবে আগে। মানে অন্যান্য আদালত যেরকম সরাসরি দেয়, ওরা একটা আবার নোটিশ প্রদান করে, এটাই হলো একটু পার্থক্য। ও আচ্ছা, এই বিষয় নিয়ে আরও আপনার সাথে আলোচনা করব। এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি জানতে চাই নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় হলো অর্থঋণ আইন, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনায় আমার সাথে আছেন অ্যাডভোকেট রুহুল আমিন, ঢাকা জজ কোর্ট। আপনার কাছে যেই বিষয়টি এতক্ষণ আলোচনা করলাম যে অর্থঋণ, যে মানে বললাম যে আপনাকে যে বাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে যে বললেন যে আপনি যে মামলাটি চলমান থাকবে তাকে নোটিশের মাধ্যমে জানানো হবে। এখন আমার কাছে আপনার পরবর্তী যেই কোশ্চেনটা সেটা হলো, এতক্ষণ আমরা বললাম যে বাদীর যেই কী রিলিফ পাবে, সে কীভাবে মামলাটি নিয়ে আগাতে পারে, মানে আর্থিক প্রতিষ্ঠান যেটা বলেন, ব্যাংক ছাড়াও যেগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখন আপনার কাছে আমার পরবর্তী যেই প্রশ্ন সেটা হলো যে বিবাদী যদি অ্যাফেয়ার হলো, আপনি যেটা বললেন যে লিখিত জবাব দিবে, এখন তার করণীয় কি? সে যদি বলে যে আমি এত টাকা ঋণ নিয়েছিলাম, এখন আমাকে ব্যাংক কিংবা যে আর্থিক প্রতিষ্ঠান সে আমাকে হয়তো যে সুদ যেটা ওটা হয়তো আমাকে বেশি ধরা হয়েছে, বা আমার কাছ থেকে তারা বেশি দাবি করতেছে, সেক্ষেত্রে সে কতটুকু রিলিফ পেতে পারে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি কখনো বিবাদী পক্ষ এরকম অবজেকশন, আপত্তি দাখিল করে, তার লিখিত জবাবে যে এরকম দাখিল করা হয় যে আমার কাছে টাকা পাওনা রয়েছে কিন্তু এত বেশি নয়, আমরা প্রায় এই মামলাটি যখন আমরা পরিচালনা করি তখন দেখতে পাই যে বিবাদী দায়িত্বের একটি সমস্যা থাকে যে আমার তো এত টাকা লোন নয়, আমি যে টাকা লোন নিচ্ছি তার অনেক কিস্তি পরিশোধ করেছি, কিছু কিছু টাকা বাকি রয়েছে, তা আমাকে এত টাকা কেন দেওয়া হয়? এখন সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকগুলো বিষয় তারা অ্যাডজাস্ট করে দেয়। এই অর্থঋণ মামলায় তারা যে টাকাটা বাকি রয়েছে সেই টাকার সাথে তারা সুদ ইন্টারেস্ট, যে ইন্টারেস্টগুলো রয়েছে সেটা যোগ করে তার মামলার যে সোল্ড কস্ট সেটাও তারা অ্যাড করতে পারে। এবং বিগত যখন ডিগ্রি জারি করে এই মামলায় অর্থঋণ মোকদ্দমা যখন ডিগ্রি জারি করে, তখন কিন্তু বিজ্ঞ আদালত ওই প্রিন্সিপাল ডিগ্রিটাল অ্যামাউন্টের সাথে সোল্ড কস্ট এবং ইন্টারেস্ট অ্যাড করে ডিগ্রিটাল অ্যামাউন্ট প্রকাশ করা হয়। আর বিবাদী কি এক্ষেত্রে কোনো রিলিফ পেতে পারে? জি, বিবাদী এখন এই মামলাটিতে আমরা প্রায়ই দেখি যখন এরকম একটি কন্টেস্ট বা এরকম একটা ফ্রেমিং ইস্যু যদি বিজ্ঞাপক মনে করে যে যদি এরকম আমরা যখন লিখিত জবাব দাখিল করার পরে একটা স্টেপ, সেটা হচ্ছে ফ্রেমিং ইস্যু, যাকে আমরা বলি চার্জ গঠন। আদালত যদি এরকম মনে করে যে না, এখানে বিচার্য বিষয় রয়েছে, আমি আর্জি দাখিল করলাম, দায়িকগণ লিখিত জবাব দাখিল করল, তখন বিজ্ঞ আদালত যদি দেখে যে না, এখানে চার্জ গঠন করার মতো একটি বিষয় রয়েছে, বিচার করার মতো একটি টপিক রয়েছে, তাহলে বিজ্ঞ আদালত সেই বিষয়ে চার্জ গঠন করবে এবং বিজ্ঞ আদালত সেই বিষয়ে আগে নিষ্পত্তি করবে। মানে ওই বিষয়টা তারা পর্যালোচনা করে তারপরে তারা অর্ডার দিবে, তার ডিগ্রি আসবে। আগে বিচার্য বিষয় যেটা নির্ধারণ করবে সেটা, আর যদি বিচার্য বিষয় না থাকে তাহলে বিজ্ঞ আদালত তার মামলাটি নিষ্পত্তির জন্য আগাবে। আপনার কাছে আমার আরেকটি জানার বিষয়, এই যে ব্যাংক থেকে যে টাকা নিল, এই মামলার তো অবশ্যই সাক্ষী হয়, সাক্ষীগুলো কাদেরকে বানানো হয়? জি, এখন এই ব্যাংকগুলো যখন আমি ঋণ গ্রহীতা হিসেবে যখন আমি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম, তখন প্রায় দেখা যায় আমি প্রিন্সিপাল বড়োর হিসেবে আমার গার্জিয়ান, লিগেল গার্ডিয়ান তাদেরকে অনেক সময় দেওয়া হয়। অনেক সময় এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যারা গ্যারান্টর থাকে আমাদের এখন সমাজে বা আমাদের পরিবারে, আমাদের অফিসে কলিগ যারা থাকে তাদেরকে সচেতন করতে হবে। এই কারণেই, কারণ আমাদের অনেক খুব কাছের আত্মীয় স্বজন প্রায়ই থাকে, এবং আমাদের কিছু কলিগ থাকে যারা খুব ক্লোজ, ঘনিষ্ঠ। যখন দেখা যায় যে কলিগ ঋণ নিতে চাচ্ছে, এখন আমাকে গ্যারান্টর করতে চাচ্ছে, এখন আমি বুঝে না বুঝে গ্যারান্টর হয়ে যাচ্ছি, সেটা কিন্তু বিপদ। কারণ দেখতে হবে যে আসলে তার ওই ঋণ পরিশোধ করার মতো এবিলিটি আছে কিনা, তার সেই প্রপার্টি আছে কিনা, তারপর আমাদের দেখে শুনে আমাদের গ্যারান্টর হতে হবে এবং সতর্ক থাকতে হবে। আচ্ছা, পরবর্তীতে আপনার কাছে যে কোশ্চেনটা
থাকবে সেটা হলো যে আমি যে বললেন যে গ্যারান্টরের কথাটাও বললেন, তারপরে যে আমি যেটা বললাম যে টাকা যদি তার ঋণ কম বেশি থাকে, হয়তো এটা যেটা বললেন চার্জের সময় সেটা আলোচনা হবে মানে আদালতে। এখন দেখা গেল আদালত কোনো কারণেই তার যে ঋণ সেটা ব্যাংক যা করলো সেটাই পুরোপুরি রায় দিল, মানে সাক্ষী এবং সব কিছুর ভিত্তিতে। তখন দেখা গেল যে মানে বিবাদীর যে টাকাটা তার উপরে আসছে, এখন সেই টাকাটা দিতে সে ব্যর্থ হয়, টাকাটা দিতে পারছে না, তখন তার কি সাজা হতে পারে? এখন এই বর্তমান আইনের দেখা যায় যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বরাবর যখন ডিগ্রি আসে, তাদের পক্ষে যখন ডিজিটাল অ্যামাউন্ট প্রকাশ করা হয়, আদালত যখন ডিজিটাল অ্যামাউন্ট প্রকাশ করে, তখন দায়িকগণ ওই টাকাটা দিতে ব্যর্থ হয়। তখন তাদের জন্য সুযোগ রয়েছে, সুযোগটা কি তারা আপিল দায়ের করতে পারে। এখানে একটা আপিলের সুযোগ রয়েছে দায়ী করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনি যে বললেন যে আপিল দায়ের করতে পারে, এখন এই যে সাজাটা কি তার উপরেই বহাল হবে নাকি ওই যে গ্যারান্টরদের উপরে ওটা এটা থাকবে? শুরুতেই বলেছিলাম যে এই অর্থঋণ মামলায় একজন প্রিন্সিপাল বড়ুয়ার যে দায়ী থাকবে, গ্যারান্টর সেই দায়ী থাকবে, মানে তাদের সমান সাজাই হবে? সমান সাজাই হবে। এবং যদি কখনো বিজ্ঞ আদালত থেকে যদি কখনো নির্দেশ আসে, তাহলে প্রিন্সিপাল বড়ুয়ার উপরে যে দায়ী, গ্যারান্টরের উপর সেই দায়ীটাই বর্তাবে। আর এই মোকদ্দমা সাজা কিরকম হতে পারে? যে এই মোকদ্দমাটি সাজা হয়, মূলত সাজা বলা যাবে না, সেটাকে এক ধরনের ঋণ প্রদানের জন্য এক ধরনের তাকে আটক রাখা, যাকে বলা হয় 6 মাসের দেওয়ানি আটক আদেশ। মানে দেওয়ানি আটক আদেশ আইন অনুযায়ী যেটা, জি সিভিল প্রসিডিউর যেটা আছে, সেটা তাকে দেওয়ানি আটক আদেশ দেওয়া যেতে পারে, মানে 6 মান্থ। 6 মান্থ। তো সেটা আবার দেবার যে খরচ হবে সেটা আবার বাদী বহন করতে হবে। আর ওই যে আপিলের শর্তে যেটা বললেন, মানে ওটা কিভাবে করতে হবে? মানে একটা তো নিয়ম আছে যে আমাকে এত টাকা জমা দিয়ে আমাকে আপিল দায়ের করতে হবে। এই ক্ষেত্রটা কিরকম? দেখা গেল আমার নামে ধরেন 10 কোটি টাকা রায় হলো, সেক্ষেত্রে এটার কত পার্সেন্ট আমাকে আপিল করতে হবে, কত পার্সেন্ট টাকা দিয়ে? সুন্দরটি প্রশ্ন করেছেন। এই মামলাটিতে, এই অর্থঋণ মামলায়, অর্থঋণ মোকদ্দমায় যখন ডিগ্রি হয়, যার পক্ষে ডিগ্রি আসুক, তো এখানে সিভিল প্রসিডিউরে একটি বিষয় উল্লেখ করা থাকে যে ডিগ্রির ক্ষেত্রে বাদী বিবাদীর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আপিলের ক্ষেত্রে, কিন্তু এই অর্থঋণ মামলায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হয়, এবং সুবিধা দেওয়া হয়েছে সে আপিলের ক্ষেত্রে। যখন এই মামলা ডিগ্রি হয়, যদি ব্যাংক কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান যদি এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে চায়, তাহলে তার কোনো পার্সেন্ট টাকা জমা দিতে হবে না। মানে বিবাদীকে কোনো টাকা দিতে হবে না? যে বাদীকে কোনো টাকা, আর্থিক প্রতিষ্ঠান কোনো টাকা দিতে হবে না? যদি আর্থিক প্রতিষ্ঠানের এগেনস্টে ডিগ্রি হয়, তাহলে আর্থিক প্রতিষ্ঠান কোনো টাকা জমা না দিয়ে তারা আপিল দায়ের করতে পারবে। আর সে যদি, মানে আপনি যেটা বলেন এটা হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি তাদের বিরুদ্ধে রায় হয়, তাদের পক্ষে না হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রটা হলো এরকম। আর যদি হ্যাঁ, দায়িকের বিপক্ষে আসে ডিগ্রিটা, যদি দায়িক সেখানে এগ্রিপ্ট হয়, ক্ষতিগ্রস্ত পক্ষ হয়, তাহলে দায়িক যদি আপিল করতে চায়, তাহলে তাকে 50% টাকা জমা দিয়ে জামানত স্বরূপ সে আপিল দায়ের করতে পারবে। এখানে একটি বিষয়, যদি সেই টাকাটা, ডিগ্রিটাল অ্যামাউন্টটা যদি 50 লক্ষ টাকার কম হয়, তাহলে সেটা জেলা জজ আদালতে করতে হবে। আর যদি 50 লক্ষ টাকার বেশি, তাহলে মহামান্য হাইকোর্টে বিষয় করতে হবে। মানে ওইটা টাকার মেরিট অনুযায়ী? জি, ডিজিটাল অ্যামাউন্টের উপর নির্ভর। ও, মানে টাকাটা কি মানে জমা দিয়ে আপিলটা করতে হয়? জি, আগে টাকাটা জমা দিয়ে তারপর আপিল গ্র্যান্ট হবে। আর আমার কোশ্চেন হলো যে টাকাটা যে জমা দিল, তখন কি এটাকে ব্যাংক পেয়ে যাবে নাকি ওই টাকাটা মানে তাদের রাষ্ট্রীয় যে কোষাগারে ওখানে জমা থাকবে? আচ্ছা, এই এই বিষয়ে একটু বলা হচ্ছে যে এই 50% টাকাটা আপনি জামানত স্বরূপ বাংলাদেশ ব্যাংকও দিতে পারবেন, অথবা বন্ড আকারে আর্থিক প্রতিষ্ঠান বরাবর আপনি টাকাটা দিতে পারবেন। মানে যে মামলার যে প্রতিষ্ঠান বাদী তারা এই টাকাটা আপিলের সময় পাবে? আপিলের সময় পাবে। আর পরবর্তীতে যখন আপিল করলো, মানে আমি তো এই টাকাটা যেটা দিলাম, আপনি যেটা বলেন যে 50%, এই টাকাটা তো তখন কি আমি যদি আপিলের মাধ্যমে আমি রায় পেয়ে গেলাম বা এটাই বহাল রাখলো বা এর থেকে বেশি হলো, তখন আমার কি করণীয় হবে? মানে করণীয়টা কি? মানে আপনি যেটা বললেন যে 50% টাকা জমা দিতে হবে, কিন্তু আমি আপিলের পরেও আমি রায় আরও পেলাম যেটা আমাকে আদালত দিয়েছে, ওই রায়টাই বহাল রাখলো, তাহলে আমার করণীয় কি? জি, এখন যদি পূর্বের রায় আপিল আদালত, যদি আমরা বলি যে জেলা জজ আদালত যদি আমি আপিল করলাম এবং বিজ্ঞ জেলা জজ আদালত যদি সেই আপিলটাই বহাল রাখে, তাহলে আমাকে পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আরেকটু কন্ডিশনও রয়েছে। সেই ডিভিশনের ক্ষেত্রে আপনাকে 75% টাকা জমা দিয়ে ডিভিশন দায়ের করতে হবে। মানে 50% থেকে তখন আবার 75% আমার টাকা দিতে হবে?
যেহেতু আপনি 50% অলরেডি দিয়ে আপিল করেছেন, তাহলে আপনার বাকি আর 20%, 25% দিলেই আপনি ডিভিশন দায়ের করতে পারছেন। তো এখানে আরেকটি কন্ডিশন থাকে টাকার এই পার্সেন্টেজের ক্ষেত্রে, সেই ঝামেলাটা অনেক সময় আমাদের পড়াইতে হয়। সেটা যদি এক্সপার্টি ডিগ্রি, যখন একটা পূর্বে একটা কথা বলেছিলাম, যে এক্সপার্ট মানে একতরফা যেটা হয়, একতরফা যেটা হয় যে আমি দায়ী আসতে পারলাম না, আমি কোনো কারণে আমি সমন পেলাম না, কোনো কারণে আমি রায়ের পরে জানতে পারলাম, রায়ের পরে আমি ডিগ্রি পরে জানতে পারলাম যে আমার ভিতরে একটা একতরফা ডিগ্রি হয়েছে। আমার তখনও একতরফা ডিগ্রি রোধের জন্য, একতরফা ডিগ্রিতে উত্তোলনের জন্য আমি ব্যাংক আদালতকে দায়িকের পক্ষে, দায়িক সেক্ষেত্রে 10% টাকা জমা দিয়ে সে তার মামলা পুনরুদ্ধার করতে পারবে। মানে সেটা হলো যদি আমি মামলার বিষয়ে কিছুই না জানি, একতরফা যখন হয়ে গেল, তখন আমি 10% টাকা দিয়ে তখন ওই সুযোগটা আমি পাবো, 10% টাকা দিয়ে তখন আমি আপিল করতে পারবো। তখন 10% টাকা দিয়ে ডিগ্রির বিরুদ্ধে, এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধে আপনি মানে আপিল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যদি সেটা মঞ্জুর হয়, এটাকে আমরা প্রায় বলি যে মিস কেস, এটাকে মিস কেস বলা হয় আইনের ভাষায়। মিস কেস যদি করা হয়, যদি সেটা পুনরুদ্ধার হয় এবং সেটা যদি আপনার আবার ডিগ্রি হয়, আপনার বিপক্ষেই যায়, দায়িকের বিপক্ষেই যায়, তখন কিন্তু আপনাকে সে 50% টাকা যেটা বলছিলাম সময়, তো সেখানে 10% কমে যাবে, কারণ আমি তো 10% আগে এক্সপার্টি জমা দিয়েছি, তখন আমাকে 40% দিলেই হচ্ছে। মানে ওই টাকাটাই আবার দিতে হবে, কিন্তু আমাকে ওই যে আগে যে 10% ওই টাকাটা আমার মাইনাস। জি। আর পরবর্তী কোশ্চেন যেটা আপনার কাছে, যে আমি যতটুকু জানি যে অর্থ ঋণ যে মামলাটা যখন শেষ হয়, আপনি যেটা বলেন যে বিবাদী আপিল করলো, দেখা গেল যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার যে আর্থিক প্রতিষ্ঠান ওরা কিন্তু আবার যে একটা এগেইনস্টে একটা যে মামলা করে, যেটাকে আমরা বলি যে ডিগ্রি জারি মামলা বা অর্থ জারি মামলা, যেহেতু এটা অর্থ ঋণ ম্যাটার, এটা অর্থ জারি মামলাই হবে। ওই মোকদ্দমাটা কেন করা হয়? যখন একটা ডিগ্রি প্রদান করা হয়, ডিগ্রিতে উল্লেখ করা থাকে যে দায়িকগণকে 1 বছর সময় দিয়ে, যে ডিগ্রিটার অ্যামাউন্টটা পরিশোধ করার জন্য সময় দেয় 1 বছর। মানে এটা 1 বছরের মধ্যে তাকে আপিল করার সুযোগ দেয় না, 1 বছরের মধ্যে সে দায়িককে বলা হয়েছে যে টাকাটা পরিশোধ করতে। মানে এটা কি রায়ের পরে, মানে রায় যেটা হয়েছে, যে ডিগ্রিটা হলো, সেই ডিগ্রিটার থেকে তাকে 1 বছর, আপনি যদি অত্যাচারী মোকদ্দমা করতে চান তাহলে আপনাকে 1 বছর পর দায়ের করতে হবে। মানে 1 বছর আমাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, সুযোগ দিতে হবে। 1 বছর পর আপনি অত্যাচারী মোকদ্দমা দায়ের করবেন, সেই প্রসিডিউরটা একদম রিডিং মতোই প্রায়, সেটাও ক্ষেত্রে আপনাকে নোটিশ দিতে হবে। নোটিশে এবার একটা নোটিশ দেয় আমাদের অত্যাচারী মামলায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যে আপনার বিরুদ্ধে কেন এই ডিগ্রি জারি করা হবে না, এই মর্মে আপনি বিগত 1 তারিখের মধ্যে আপনি উকিল বা সশরীরে এসে আপনি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। মানে এটা হলো মানে যার অর্থ জারি মামলার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে নোটিশ দিবে যে আপনার বিরুদ্ধে কেন জারি করা হবে না, কারণ দর্শানোর একটা নোটিশ দিবে। তারপরও আপনি বিজ্ঞতাতে হাজির হলেন না, আপনার সমন পাওয়ার পর, নোটিশ পাওয়ার পরও হাজির হলেন না, তখন আর্থিক প্রতিষ্ঠান যে বাদী, তারা একটা বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন আপনি বিজ্ঞপ্তি প্রকাশের পরেও বিজ্ঞ আদালতে আসেন নাই, তখন বিজ্ঞ আদালত এখানে একটি বিষয় দেখবে যে আপনার কোনো প্রপার্টি, শিডিউল প্রপার্টি আপনি মর্টগেজ দিয়েছেন কি। আপনি যখন ঋণটা গ্রহণ করলেন আর্থিক প্রতিষ্ঠান থেকে, তখন আপনি সেই মর্টগেজ প্রপার্টি আপনি কোনো ডকুমেন্ট দাখিল করেছিলেন কি না। তো অনেক সময় আমরা আইনের একটি ভাষা এটা রয়েছে অর্থ ঋণ আইনে, যে যদি কারো মর্টগেজ প্রপার্টি থাকে, ব্যাংকের কাছে বন্ধক দেওয়া থাকে, তাহলে ওই প্রপার্টি বিক্রি না করা পর্যন্ত, নিলাম না করা পর্যন্ত আদালত মামলাটি দায়ের করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু প্রায় সেটা আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন সেই প্রক্রিয়া না গিয়ে তারা মামলাটি দায়ের করে থাকে। কিন্তু এই অর্থজারিতে এসে যখন আপনার শিডিউল প্রপার্টিতে উল্লেখ করা থাকে, মামলায় শিডিউল প্রপার্টি উল্লেখ করা থাকলে আপনাকে অবশ্যই একটা বার হলো আপনাকে নিলামের ব্যবস্থা, অর্থাৎ নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে হবেন। মানে নিলাম বলতে মানে তার যে সম্পত্তিগুলো যা আছে ওগুলা নিলামে নিয়ে নিবে এরকম। জি, মানে নিলামে নেওয়ার পরে কি তার নামে আবার ওয়ারেন্ট ইস্যু করা হবে? জি, নিলাম মানে এটা আইনে বলা হয়েছে যে একবার হলো নিলামের একটি সুযোগ দিতে হবে। এভাবে যদি আপনি একটা নিলাম দিলেন, নিলামটি বিক্রি হচ্ছে না, আপনার প্রপার্টি কম মূল্য হচ্ছে, বা যে প্রপার্টি নিলাম সেটা নিলামে আসলে কেউ বিট করে নাই, তখন আপনি নিলামটা যদি ব্যর্থ হয় প্রথমবার, আপনার দ্বিতীয়বার আবার নিলাম করতে পারবে।
যদি এমনও হয়ে থাকে যে দ্বিতীয়বার নিলাম হচ্ছে না, তাহলে আপনি হয়তো বা একটা সার্টিফিকেট পাতে পারেন এই একুইজিশনের জন্য, যেটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বরাবর শেষ প্রপার্টিটা তারা মালিকানা দিনের জন্য ওই প্রপার্টিটা মানে পুরোটা ব্যাংক নিয়ে নিবে, নিয়ে নিতে পারে, মানে নিয়ে নিতে পারে। যদি সেক্ষেত্রে দেখা গেল যে বিবাদী মানে পরবর্তীতে জানতে পারলো যে হ্যাঁ আমার নামে জারি মামলা হয়েছে, তখন কি সে কোনোভাবে এটার প্রতিকার পেতে পারে যদি আমার সম্পত্তি নিলামে নিয়ে যাচ্ছে? এই অর্থ ঋণ আইন 2003 একটি প্রতিকার বিবাদীকে দায়িত্বকে সবসময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিরোধ নিষ্পত্তি, আপোষ মীমাংসার মাধ্যমে। আপনি মামলার যে কোনো পর্যায়ে, আইনে বলা আছে মামলার যে কোনো পর্যায়ে আপনি আপোষে যেতে পারি, আপোষে যেতে পারবেন এবং আপোষের মাধ্যমে আপনি সেটা মীমাংসা করতে পারবেন। মানে মামলা যখনই হোক, জারি মামলার ক্ষেত্রেও পারবো? জি, আপনি যে কোনো স্টেজে, মামলার যে কোনো স্টেজে আপনি আপোষ মীমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে পারবেন এবং আদালত সেই সুযোগ আপনাকে দেবে। আর আপনার কাছে আমার আরেকটি জানার বিষয় ছিল যে এই যে বললেন যে নিলামের ক্ষেত্রটা, যে তার সম্পত্তি করে ফেলে, মানে যদি তাকে যদি না পাওয়া যায় বা তার সম্পত্তি যদি থাকে, তারপরে দেখা গেল অনেক সময় যে সে মানে ওই যে নিলামে যখন নিল তখন সে জানতে পারলো যে আপনি যেটা বললেন মোকদ্দমা বিষয়, তখন সে ব্যাংকের সাথে আলোচনা সাপেক্ষে তখন হয়তো সে এটা আপোষ বা যেটাই করতে পারবে। আরেকটা বিষয়, যদি নিলাম যদি সম্পূর্ণ হয়, এখানে একটা বিষয় রয়েছে, যদি নিলাম সম্পূর্ণ হয় তাহলে যদি এই প্রপার্টির মূল্য ধরে নিলাম যে আমার কাছ থেকে ব্যাংক 10 লক্ষ টাকা পাবে, 10 লক্ষ টাকার জন্য ডিজিটাল অ্যামাউন্ট 10 লক্ষ টাকা, এখন আমার প্রপার্টির মূল্য 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকার প্রপার্টি যদি নিলামে যদি 15 লক্ষ টাকা বিক্রি করা হয়, তাহলে ডিজিটাল অ্যামাউন্ট থেকে 5 লক্ষ টাকা বেশি বিক্রি করা হলো। জি, তাহলে 10 লক্ষ টাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রেখে 5 লক্ষ টাকা দায়িক বরাবর হ্যান্ড ওভার করতে হবে। মানে ওই যে আমার যে টাকাটা পাই তার থেকে এটা বেশি, আমার টাকাটা মূল্যটা বেশি, এই জন্য বাকি টাকাটা তাকে ফেরত দিয়ে তখন মামলাটা ক্লোজ করা। মানে এটা হলো মানে আর্থিক প্রতিষ্ঠানের সর্বশেষ আশ্রয়স্থল, মানে তার এটা দিয়েই তার মামলাটা ক্লোজ করতে হবে, এছাড়া আর বিবাদিত আর তখন আর কিছু করার থাকে না। না, বিবাদীর আর এক না কোনো কিছু করার থাকে না। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি কখন এই মামলায় অর্থজারি মোকদ্দমায় নিলাম সম্পূর্ণ হলো না, কোনো কারণে নিলামটি সম্পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে তারা তো একটা 34-1 ধারা অনুসারে আর্থিক প্রতিষ্ঠান বিজ্ঞ আদালতে একটি গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করতে পারে। মানে ওটা হলো যে নিলামের পরের ক্ষেত্র, নিলামের পরের ক্ষেত্র যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। মানে সেক্ষেত্রে যে এটাকে প্রপার্টির মূল্য কম হলে, যে অনেক সময় প্রপার্টির মূল্যের উপর নির্ভর করছে না, সেটা হচ্ছে যদি কোনো কারণে নিলাম ব্যর্থ হয়, নিলাম করতে তারা ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে তখন ওয়ারেন্ট ইস্যুর আবেদন রয়েছে। অনেক সময় তাদের শিডিউল প্রপার্টি নেই, আপনি যে প্রপার্টি ডকুমেন্টটি দাখিল করেছেন সেই ডকুমেন্টগুলো যথোপযুক্ত নয় বা সঠিক নয়, তারা সেই প্রপার্টি খুঁজে পাচ্ছে না, এই নামে কোনো প্রপার্টি নেই, তখন আদালত কী করবে? আচ্ছা, ওয়ারেন্ট ইস্যুর বিষয়টা আপনার কাছ থেকে জানি যে তাকে ওয়ারেন্ট ইস্যু করলো, এখন দেখা গেল তাকে গ্রেপ্তারও করলো, তখন সে কি পদক্ষেপটা নিতে পারবে বিবাদী? সুন্দরটি প্রশ্ন করছেন, যেটি বর্তমানে প্রচলিত একটি সমস্যা হচ্ছে এবং প্রায় আমাদের মামলায় এই বিষয়টি আসতেছে যে গ্যারান্টর আসে, দায়িক আসে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, এখন আমি কী করবো? তো আমরা সেক্ষেত্রে তাদেরকে একটি পরামর্শ দিয়ে থাকি, যখন ওয়ারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে দায়িকের 34-1 ধারা যদি ওয়ারেন্ট হয়, ধারা 34-1 যদি ওয়ারেন্ট হয়, তাহলে তাকে 25% টাকা জামানত স্বরূপ জমা দিতে হবে। মানে না, যদি ওই টাকাটা দিতে ব্যর্থ হয় তাহলে তার জামিন কনফার্ম না। সেক্ষেত্রে আমরা জামিন কন্ডিশন হচ্ছে আপনাকে 25% টাকা জমা দিয়ে পিটিশন দাখিল করতে হবে, জামিন পিটিশন দিতেই হবে আপনাকে, মানে ওটা আত্মসমর্পণের ক্ষেত্রে। আর যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে ওয়ারেন্ট গেল বাসায় বা কোথাও পেলো, তার সেক্ষেত্রেও যদি কখনো সেম ম্যাটার এখানে জামিনের একটি প্রসিডিউর, এই আইনে গ্রেপ্তারের পর ওয়ারেন্ট ইস্যুর পর একটি প্রসিডিউর, আপনাকে 25% টাকা জমা দিয়ে তারপর আমাকে ওই বেল নিতে হবে, মানে জামিন নিতে হবে। সেক্ষেত্রে মানে এটা হলো আমাকে গ্রেপ্তার করার পরেও, এবং আমি যদি জানতে পারি আমার নামে ওয়ারেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমি সারেন্ডারের ক্ষেত্রে, মানে আত্মসমর্পণের ক্ষেত্রে আমাকে 25% টাকা জমা দিতে হচ্ছে। 25% সপরিমাণ টাকা যখন আপনি জামানত স্বরূপ জমা দেবেন, এবং সাথে আরেকটি কন্ডিশনও দিতে হবে আপনাকে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বরাবর একটি কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে লিখিত দিতে হবে যে বাকি যে বকরি টাকা, ডিক্রির যে বকরি টাকাটা রয়েছে সেটা আপনি পরবর্তী 90 দিনের ভিতরে পরিশোধ করতে বাধ্য থাকবেন। মানে বাকি যেটা আমাকে রায় হয়েছে ওটা পুরাটা আমাকে পরিশোধ করতে হবে। জি, আপনি 25% সমপরিমাণ টাকা যখন আপনি দাখিল জমানত স্বরূপ দেবেন, এর বাকি যে 75% টাকা রয়েছে সেই টাকাটাও আপনাকে পরবর্তী 90 ডেজের ভিতরে
মানে 90 দিনের মধ্যে আমাকে এটা পরিশোধ করতে পরিশোধ হবে। করতে হবে। ওই শর্তে আমাকে হয়তো ওই ডেট পর্যন্ত আমাকে জামিন দিবে। হ্যাঁ, মানে ওই ডেটে যদি আমি আবার এফআইআর হই তখন আমাকে বাকি টাকাটা দিতে হবে, না দিলে তাহলে আবার ওয়ারেন্ট হয়ে যাবে। জি। যদি এমন হয় যে আমি অনেক সময় দেখি যে 90 দিনের ভিতরে বাকি টাকাটা পরিশোধ করতে পারছি না, আমরা যখন দায়িত্ব করে যখন যাই জামিন নেই, তখন পরে 90 দিন টাকাটা যখন দিতে পারছি না, তখন আরেকটি সুবিধা রয়েছে। অর্থ আইনের 2003 অনুসারে আইনে 49 ধারা অনুসারে আমি যদি আদালতে সেটি বলি যে আমাকে কিস্তি আকারে দেওয়া হোক, তখন আদালত সেটা আমাকে কিস্তি আকারে সেই বাকি টাকাটা প্রদান করতে পারে। মানে এতে কি মানে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা যদি বলে যে আমরা এটা মানতেছি না, সেক্ষেত্রে কি আদালত কি না, এটা আইনে বলা আছে, মানে আইন অনুযায়ী এটা আইন অনুযায়ী চলবে, মানে এটা তাদের কোনো না, এটা ওদের আর্থিক System প্রতিষ্ঠানের কোনো আপত্তি করার সুযোগ নেই। হ্যাঁ, আপত্তি করতে পারবে যদি তারা বছরে 4টা কিস্তি বা বছরে 3টা কিস্তি তারা যদি বলে যে না আমরা 2 কিস্তিতে, এটা একটা আপুসী মীমাংসার বিষয়। না আসলে আদালত কিস্তি আকারে সেটা পরিশোধের তাকে অনুমতি দেবে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখা উচিত যে 34-1 দ্বারায় আপনাকে ওয়ারেন্ট করার পর এখানে কিন্তু বলা আছে যে 6 মাস দেওয়ানিক আটক আদেশ। এই দ্বারাই কিন্তু বলা আছে 6 মাসের দেওয়ানি আটক আপনারা রাখতে পারবে। আপনার যে টাকা দিতে 20 টাকা দিতে ব্যর্থ হন, 6 মাসের বেশি আমাকে রাখতে পারবে না। 6 মাসের বেশি একদিনও রাখতে পারবে না। ও, তো সেক্ষেত্রটা কি তাহলে? হ্যাঁ, আর্থিক- এখন আপনি বলি সেটা হচ্ছে যদি 25% টাকা দিয়ে আপনি জামিন নিয়ে নিলেন, 6 মাসের আগেই নিয়ে নিলেন, কিন্তু আপনি পরে 90 দিন টাকা দিতে পারলেন না, পরবর্তী 90 ডেজ আপনার টাকা পরিশোধ করতে পারলেন না, তখন আপনার করণীয় হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আবার 34-7 দ্বারায় আপনার বিরুদ্ধে আরেকটি ওয়ারেন্ট পুনরায় গ্রেপ্তার ইস্যু করবে। সেটা 34-7 দ্বারাই করতে হবে। সেটার সিস্টেম কি? মানে আপনি যেটা বলেন যে 6 মাসের আটক আদেশ, যেটা 34-1, এটা বলেন 37-এর হ্যাঁ, 34-7 34-7। দ্বারাই হ্যাঁ। আপনাকে পুনরায় গ্রেপ্তারি একটা ওয়ারেন্ট ইস্যুর আবেদন করতে পারে আর্থিক প্রতিষ্ঠান। সেটাও কি সেম ম্যাটার হবে না? তখন আপনাকে বলা হয়েছে যে সেম, আপনি হয়তো বাকি টাকা দিয়েও আপনি জামিন নিতে পারবেন অথবা 25% দিয়েও আপনি জামিন নিতে পারবেন। কিন্তু সেটা কি 6 মাস কাউন্ট হবে? এখন সেক্ষেত্রে যদি কেউ প্রথম ধাপে 34-1 দ্বারায় যদি কেউ প্রথম ধাপে গ্রেপ্তার হওয়ার পর যদি পূর্ণ মেয়াদ 6 মাস শেষ হয়ে যায়, পূর্ণ মেয়াদে 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে তাকে 34-7 দ্বারাই ওয়ারেন্ট দিলে পরে তাকে আর 6 মাস আটক আদেশ রাখা যাবে না, অর্থাৎ তাকে পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে আর রাখা যাবে না। যদি 6 মাস পূর্ণ না হয় তাহলে রাখা যাবে। মানে ওটা ওই হিসাবে কাউন্ট হবে, তার যে কতদিন ছিল জেলে, জি। ওই হিসাব করে ওই রায়টা দেওয়া হবে। রাখা দেওয়া। আর এটাই হলো মানে অর্থ ঋণের যেটা সর্বশেষ হ্যাঁ। পদক্ষেপ। যে অর্থ জারির যে বিষয়টা সেটা আপনার মানে অর্থ ঋণ থেকেই তো আমরা অর্থ জারি অর্থ জারি। মামলাটা করবো, যে তার মামলাটা যদি 1 বছরের মধ্যে না পায়। তো ধন্যবাদ আপনাকে অনেক, এত কষ্ট করে এসে অনেক সুন্দর সুন্দর বিষয় মানে অর্থ ঋণ সম্পর্কে আপনি আলোচনা করলেন। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে একই সময়ে আপনাদের মাঝে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।